আমার মনে হচ্ছে এখন আর আমার জীবনের কোনো মানেই নেই। সেই জন্যই আজ আমি আমার জীবনটাকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার স্ত্রী আর মেয়েকে ভীষণ ভীষণভাবে ভালোবাসতাম, কিন্তু এত কিছু হবার পরেও আজ আমি এদের জন্যই আত্মহত্যা করবার সিদ্ধান্ত নিয়েছি। তুমি এই বধূর সাজ কেন খুলে ফেললে? কেন? তুমি কি ভেবেছিলে যে আমি বেঙ্গলি মিডিয়ামের মেয়েদের মতো ফুলশয্যার রাতে ভয় পেয়ে, লজ্জা পেয়ে মাথায় ঘোমটা টেনে বসে থাকবো, আর তুমি এসে আমার ঘোমটা তুলে আমাকে জিজ্ঞেস করবে তোমার নাম কি বাসন্তী? এভাবে? প্লিজ। না, সেরকম ব্যাপার নয়, কিন্তু আমাদের একটা ঐতিহ্য আছে। কাম অন। আর তুমিও এই ম্যাজিশিয়ানের মতো পোশাক পরে দাঁড়িয়ে আছো কেন এখনো? প্লিজ গো অ্যান্ড চেঞ্জ। কি অদ্ভুত দেখাচ্ছে। জানি না আমার বাবা কি ভেবে তোমার সাথে বিয়েটা দিল আমার। আচ্ছা, কি ভালো হতো না যদি তোমার কাছে টাকার সাথে সাথে একটু ক্লাসও থাকতো? তাহলে আমার বন্ধুরা কত ইমপ্রেস হতো আমার উপর, ঠিক কিনা বলো? আচ্ছা শোনো, তুমি আমার জন্য কি গিফট এনেছো দেখাও না। এটা কি সাধারণ একটা জিনিস, এটা তো আমি পড়তেও পারবো না। শেফালি, আসলে তুমি কিরকম আংটি চাও? এটুকু অন্তত তোমার জানা উচিত যে আজকাল কত মডার্ন ডিজাইন পরে লোকেরা। ঠিক আছে, তোমার জন্য সেই রকমই এনে দেবো। হাত সরাও। যবে আংটি নিয়ে আসবে তবেই এসো আমার কাছে। গুড নাইট। দেখুন, সমস্ত প্রপার্টির পেপারস আমার স্ত্রী আর মেয়ের নামে হয়ে যায় যেন। স্যার আপনি চিন্তা করবেন না, 15 দিনের মধ্যে সব পেপারস রেডি হয়ে যাবে। স্যার এবার আমি আসি। শিওর। থ্যাংক ইউ স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আপনার ওষুধ। একমাত্র তুমিই আছো যে আমার সব ওষুধের সময় জানো। স্যার আমি তো জানি, শুধু এই কাজটাই আপনি সব সময় ভুলে যান। আচ্ছা, ওই ট্যাক্সের ফাইলটা জমা হয়েছে? স্যার সেই জন্য সিএ ডেকেছে আমাকে, আমি দেখা করে আসছি। ওসব ঠিক আছে ঋষভ, আগে বলো তোমার মা বাবার সঙ্গে কবে দেখা করাবে? স্যার ওনারা খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে দেখা করবেন। আমি সিএর সাথে দেখা করে আসছি। ঠিক আছে।
যদি ঋষভের সঙ্গে আমার মেয়ের বিয়েটা হয়ে যেত, তাহলে ও আমার মেয়েকে খেয়ালও রাখতো আর খুশিও রাখতো। হ্যাঁ বলো। তাড়াতাড়ি বাড়ি এসো, নেত্রা খুব বড় রকমের আঘাত পেয়েছে। কি? সোনা, কি হয়েছে মা? হ্যাঁ, ট্রাকের সঙ্গে স্কুটির ধাক্কা লাগে, আমি মরতে মরতে ও বেঁচেছি। মাই গড! কিন্তু হলো কি করে? কোথায় হয়েছে? এসব মিথ্যে ভালোবাসার নাটক করো না তো তুমি। কতবার তোমাকে বলেছি যে আমাকে একটা গাড়ি কিনে দাও, কিন্তু তুমি তো শুধু নিজের কথাই ভাবো। আমি তো কবে থেকে বলছি তুমি একটা কার নিয়ে নাও, আর তুমি নিজেই বলছো যে তুমি এখনো তৈরি নও। চাই না আমি তোমার ওই সস্তার গাড়ি, নিলে আমি ভালো নেব, নাহলে ছেড়ে দাও। মিত্রা, এত টাকা খরচা করবার দরকার কি? তোমার হয়তো প্রয়োজন নেই, কিন্তু ওর আছে। দামি গাড়ির সঙ্গে কনফিডেন্সটাও বাড়ে। কনফিডেন্স পরিশ্রম করলে বাড়ে। দেখো, তোমার না এই মিডল ক্লাস চিন্তা ভাবনা তোমার কাছেই রাখো। আমাকে এসব কথা বলে বলেই আমার সারা জীবনটা নষ্ট করে দিয়েছো। অন্তত নিজের মেয়ের ব্যাপারটা একটু ভাবো। একমাত্র মেয়ে তোমার, যদি ওর ইচ্ছে পূরণ করতে না পারো, তাহলে টাকা থেকে লাভটাই বা কি? ঠিক আছে, তোমার যেরকম ইচ্ছে। সাবাস! আমি বলেছিলাম না, এই বেঙ্গলি মিডিয়ামের কাছ থেকে সোজা আঙুলে ঘি উঠবে না, একটু নাটক করতে হবে। মা, ইউ আর রিয়েলি গ্রেট। নরেশ কল করছে। হ্যাঁ নরেশ, বল। দিদি, একটা জরুরি কথা আছে, শুনলে তোমার খুব মজা লাগবে। আচ্ছা ঠিক আছে, তুই কাল চলে আয়, তারপর কথা হবে। হ্যাঁ, ওকে, বাই। আরে দিদি, তুমি আগাগোড়াই এটা চাইতে তো যে তুমি ইউএসএ সেটেল হবে, ওখানে তোমার নিজের বিজনেস হবে, কিন্তু শেষ অবধি একজন হাউসওয়াইফ হয়েই রয়ে গেলে। কি করব? বাবা এমন একটা মানুষের সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবনটাই শেষ করে দিল, যার কাজ ছাড়া অন্য কোনো বিষয়ে ইন্টারেস্ট নেই। কিন্তু এটা হতে পারে যে তুমি ইউএসএ গ্রিন কার্ড পেয়ে গেলে নেত্রার সঙ্গে, কেমন হবে বলো তো তাহলে? এখন আর সেগুলো কি করে সম্ভব হবে? আছে তো, আছে একজন লোক যে এই কাজ করতে পারে। রিয়েলি? কার কথা বলছিস? আছে। তাহলে দেখা করা না। অ্যাকচুয়ালি আমার মা বাবা ইউএসএ তে থাকেন, আর ওনারা ইন্ডিয়াতেও খুব কমই আসেন। সেই জন্য সব ইম্পোর্ট আর এক্সপোর্টের বিজনেস আমাকেই সামলাতে হয়। সেজন্য ফটোগ্রাফির জন্য টাইমই পাই না। আসলে আমিও ইউএসএ সেটেল হতে চেয়েছিলাম, কিন্তু কি করব, এখানেই আটকে গেছি। আসলে নেত্রাও এমবিএ করার জন্য ইউএসএ যেতে চায়, তো আমি ভাবছিলাম যে নো প্রবলেম, আমি বাবার সাথে কথা বলে নেব, অ্যান্ড যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার হবে ইট উইল বি ডান। এদিকে নেক্সট মান্থে ওর বাবা মা আসছেন ইউএসএ থেকে ওর জন্য মেয়ে দেখতে। যদি তুমি বলো তাহলে ডিনারে ইনভাইট করি। আরে ডিনারে কেন, সোজা ব্রেকফাস্টেই নিয়ে আসবো, তাই না? ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব হয়ে যাবে, আর বাকি সব কথাও হয়ে যাবে, তাই না? আরে কেশব, তুমি এসে গেছো। দিস ইজ অংশুল। হ্যালো। হাই। ও না একজন এনআরআই, আর ওর ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসও আছে। ইউএস থেকে এসেছে। খুব ভালো। তোমার কোম্পানির ওই রেজিস্ট্রেশনের কি হলো? হ্যাঁ জামাইবাবু, ডকুমেন্ট সাবমিট করে দিয়েছে, রেজাল্ট এসে যাবে। হয়ে গেলে আমায় বলো। হ্যাঁ। আরে
অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড খুব একটা সোশ্যাল নয়, তাই প্লিজ কিছু মনে করো না। ইটস ওকে। নেত্রা, তুই অংশুলের সঙ্গে একটু ডিসকাস করে নে তোর জন্য কোন ইউনিভার্সিটিটা ভালো হবে। আমি জলখাবার নিয়ে আসছি। অলরাইট? তুমি বুঝি ফটোগ্রাফারও? ইয়েস, আর অ্যাকচুয়ালি এটাই আমার রিয়েল প্যাশন। ওয়াও, আমার না মডেলিং এর ভীষণ শখ। ওকে, সো ইউ ক্যান ডু ইট এনি টাইম। ওকে। আমি তোমায় যেমন বলবো ঠিক তেমন করে যাও। জামাইবাবুর বিজনেস তো কি, একদিন না একদিন তার পুরো প্রপার্টিটা আমার হয়ে যাবে। কিন্তু তোমার বোন আর ভাগ্নির কি হবে? আমার দিদির লোভই তো আমার সব কিছু পাইয়ে দেবে। আর রইল কথা ভাগ্নির, সে ব্যাপারটা তোমাকে দেখতে হবে যে তুমি কি করবে। ওয়ান মোর। খুব একটা ভালো হলো না, একটু নতুন ট্রাই করি। যে কোনো কিছুকে বিনা পরিশ্রমে পাবার ইচ্ছা রাখাকে লোভ বলা হয়। হয়তো এই কারণেই লোভকে পাপ হিসেবে গণ্য করা হয়। একদিকে ছিল কেশব আগরওয়াল, যে দারিদ্র এবং অন্যায়ের সাথে যুদ্ধ করে অনেক পরিশ্রম করে একটা জায়গায় পৌঁছতে পেরেছিল। আর অন্যদিকে ছিল নরেশ, যে তার দিদির সুপ্ত বাসনাগুলো খুব ভালো করে জানত, আর সুযোগের সদ্ব্যবহার করার জন্যই সে একটা গভীর ষড়যন্ত্র করেছিল। যখনই আমাদের পরিবারে নিজেদের মধ্যে কোনো সময় দূরত্ব তৈরি হয়, তার সুযোগ সব সময় বাইরের কোনো মানুষ নিয়ে থাকে। শেফালির কাছে সেই সমস্ত কিছু ছিল, যা কিছু পাওয়ার স্বপ্ন মানুষ দেখে, কিন্তু যা ছিল না তা হলো সন্তুষ্টি। হাই ক্লাস সোসাইটির দেখনদারি তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। সে মিথ্যে স্বপ্নে এত বেশি বুঁদ হয়ে গিয়েছিল যে তার স্বামীকে ঘৃণা করতে শুরু করে। নমস্কার, আমি অমিত পাচৌরি। ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আমরা আপনাদের দেখাবো আর একটা সত্যি ঘটনা। শেফালি তার একমাত্র কন্যাকেও নিজের মতোই তৈরি করে ফেলেছিল, আর তাদের দুজনের জন্য কেশব আগরওয়াল শুধুমাত্র একটা এটিএম মেশিন ছাড়া আর কিচ্ছু ছিল না। আর নরেশ নিজের দিদির এই অবস্থার সুযোগ নিয়েই গভীর ষড়যন্ত্র করে ফেলেছিল। খুবই মজা করে আমার ভাই। আরে কেশব, হ্যালো, বসুন। ওনারা অংশুলের, বসুন না, ওনারা অংশুলের পেরেন্টস, ইউএস থেকে এসেছে। জানো, ওনাদের কাছে গ্রিন কার্ড আছে আর অনেক বড় বিজনেস আছে ওখানে। তুমি জানো, নেত্রার সঙ্গে সম্বন্ধ করতে ওরা ইউএস থেকে এসেছে, আর আমি তো হ্যাঁ করে দিয়েছি। তুমিও এবার মেয়েকে আশীর্বাদ করো। আর ওরা যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আমরা আর কি করতে পারি, তাই না? কি হলো? আই এম সরি, আমি জানতাম না যে আপনারা আজ এই কাজের জন্য এখানে আসবেন। এই ব্যাপারে আমার প্রথমে মনে হয় যে ওর পড়াশোনাটা আগে শেষ করা উচিত। আর দ্বিতীয় ব্যাপার হলো, আমি ওর জন্য অলরেডি ছেলে দেখে রেখেছি।
এক্সকিউজ মি। আই এম সো সরি। আমার মনে হয় একটু মিসকমিউনিকেশন হয়ে গেছে, কিন্তু আপনারা টেনশন করবেন না, আমি ওর সঙ্গে কথা বলে সব সর্ট আউট করছি। ওকে? হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করে হলো আমার পছন্দ করা ছেলেকে রিজেক্ট করার? হ্যাঁ, শেফালি, নেত্রার পড়াশুনো এখনো শেষ হয়নি, আগে পড়াশুনো করতে দাও ওকে। আর তোমার এটা মনে হয় না যে ওনাদের বাড়িতে ডাকবার আগে আমাকে একবার বলা উচিত ছিল? আরে এরকম এনআরআই ছেলে তুমি কোথায় পাবে? নেত্রা ওর বিয়ের পরেই ইউএসএ সেটেল হবে, কত ভালো থাকবে, কখনো ভেবেছো কথাটা? ইন্ডিয়াতেও মানুষ সুখে থাকে, আর আমেরিকাতেও অনেক ভিখিরি আছে। আর এমনিতে ওই ছেলেটার ব্যাপারে তুমি কতটুকু জানো? সবকিছু জানি। ও যা যা বলেছে তা মিথ্যেও হতে পারে। তুমি এই ব্যাপারে খোঁজ নিয়ে দেখেছো? নরেশ ইন্ট্রোডিউস করিয়েছে, নিশ্চয়ই ভেবেচিন্তেই করেছে। ওর চেহারা দেখে তো মনে হয় যে ও কোনো ইম্পোর্ট এক্সপোর্ট বা কোনো জব করবার যোগ্য নয় ও। তুমি না তোমার এই মিডল ক্লাস চিন্তা ভাবনা তোমার কাছেই রাখো। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, নেত্রা বিয়ে করলে অংশুলকেই করবে। গট ইট? এটা আমি তোমাকে বলছি, জিজ্ঞেস করছি না। শেফালি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি ওর জন্য ঋষভকে পছন্দ করেছি, আর ও খুব ভালো ছেলে, আর ও নেত্রার সঙ্গে সঙ্গে আমাদের বিজনেসটাও দেখতে পারবে, আর ও ঠিক সামলে নেবে। বাবা, আমি আর অংশুল এখন অনেকটাই ক্লোজ। আর এমনিতেও আমি আমার লাইফে একটা স্ট্যান্ডার্ড ছেলে চাই, তোমার মতো মিডল ক্লাস ছেলে নয়। সো প্লিজ অকারণে প্রবলেম ক্রিয়েট করো না তো। আমি যে কোনো মূল্যে ওর সঙ্গে তোমার বিয়ে হতে দেব না। আমি বিয়ে করলে ওকেই করব। তোমার আসতে হলে এসো, আর না হলে এসো না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? খবরদার, যদি আর একবার গায়ে হাত তোলো আমি ছাড়বো না তোমাকে। দেখেছো কতটা অবাধ্য হয়ে গেছে? আরে সব তোমার এই ভাইয়ের জন্য হয়েছে। ওই দেখা করিয়েছে, তাই না? ও নিজে একজন অভদ্র নিষ্কর্মা লোক। দ্বিতীয়বার তুমি আর ওকে এই সব কথা বলে অপমান করবে না, না হলে কিন্তু ভালো হবে না। খবরদার, যদি আর একবার গায়ে হাত তোলো আমি ছাড়বো না তোমাকে। কি হয়েছে তোমার দাদা? তোকে কি বলবো? ছি, বৌদি এত খারাপ কাজ করতে পারে? কত বছর ধরে তোমাকে বোঝাচ্ছি, বলো এবার তো বোঝো তুমি। বৌদিকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কোনো লাভ নেই বৌদির থেকে। তুমি আর একটু শক্ত হও দাদা। শুধু একবার বৌদিকে শাসন করে দেখো। যদি এইভাবে চলতে থাকে না, তাহলে 1 টাকাও তুমি পাবে না।
যদি একবার বাড়ি থেকে বের করে দেওয়ার ভয় পায় তাহলে নিজে থেকেই সব বুঝে যাবে দাদা। কি অসভ্য মেয়ে তুমি, হ্যাঁ? নিজের দাদার সংসার ভাঙছো, তোমার লজ্জা করে না? এই যে মিডল ক্লাস মহিলা, জাস্ট শাট আপ, ওকে? নিজের মুখ বন্ধ করো, না হলে ধাক্কা মেরে বের করে দেবো, গট ইট? তোমাদের এই পাগলামি বন্ধ করো শেফালি। আর একটা কথা কান খুলে শুনে নাও, নেত্রার বিয়ে যদি ঋষভের সঙ্গে না হয় তাহলে তোমাদের দুজনকে আমার প্রপার্টি থেকে বেদখল করে দেব। আর সমস্ত পাওয়ার অফ অ্যাটর্নি ঋষভকে দিয়ে দেব, যাতে কাল যদি আমার কিছু হয়েও যায় ও যাতে বিজনেসটা দেখে নিতে পারে। গট ইট? আমার পিসি এসে বাবার মাথাটা খেয়েছে, আর আমার বাবা যা বলছে সেটা যদি করে ফেলে তাহলে আমাকে আর মাকে প্রতিটা জিনিসের জন্য এই ঋষভের কাছে হাত পাততে হবে। আর এমনও হতে পারে যে আমাকে ওকে বিয়েও করতে হবে। আমি এইসব কিচ্ছু হতে দেব না, যাই হয়ে যাক না কেন। আমি ওই ঋষভকে আমাদের মাঝে আসতে দেব না। ও যদি না থাকে না, গল্পই শেষ। ঋষভ যে হয়েছিল একটা ঘরোয়া ষড়যন্ত্রের শিকার, তার খুনকে খুব বুদ্ধিমত্তার সাথে অ্যাক্সিডেন্ট বলে চালানো হয়েছিল। ঋষভের এই মৃত্যু হার্ট অ্যাটাকের সমস্যায় জর্জরিত কেশবকে আরও দুর্বল করে তুলেছিল, কারণ সে ঋষভকে নিজের ছেলের মতো ভালোবাসত। আর অন্যদিকে শেফালি আর তার মেয়ের জেদের সামনে কেশবকে হেরে যেতে হয়েছিল, আর সে তার মেয়ে এবং তার প্রেমিকের বিয়ের জন্য রাজি হয়ে গিয়েছিল। শেফালি তার নিজের মেয়ের বিয়েতে জলের মতো টাকা খরচ করেছিল, যতটা দেখনদারি করা সম্ভব ছিল সে করেছিল, কারণ সে ব্যাপারটা নিশ্চিত ছিল যে তার মেয়ে বিয়ের পর ইউএসএতে আনন্দে থাকবে। কিন্তু ওই যে কথায় আছে না, মানুষ যা ভাবে তা হোক বা না হোক, কিন্তু যা হয় সেটাই তাকে মেনে নিতে হয়। নরেশ এতদিন অবধি সমস্ত পরিকল্পনায় সফল ছিল, এবার তার পরবর্তী পদক্ষেপ নেবার সময়। নরেশের এই পরবর্তী পদক্ষেপ আসলে কি ছিল, আর কেশবের জীবনে কোন ঝড় আসতে চলেছিল? অংশুল বাবা, তুমি নেত্রাকে ইউএস কবে নিয়ে যাবে? আন্টি অ্যাকচুয়ালি আমরা এখন ইন্ডিয়াতেই থাকবো, কারণ একবার যদি ইউএসএ শিফট হয়ে যাই তাহলে রেগুলারলি আসা যাওয়া হবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। আচ্ছা, আমার ভিসা আর বিজনেসটার কি হলো? আমি যে বলেছিলাম আই এম অলসো ইন্টারেস্টেড। আমার বাবা সব কাজকর্ম শুরু করে দিয়েছে। এবার ব্যাপারটা হলো যে কাজটা একটু আর্জেন্ট, তাই একটু বেশি ক্যাশ লাগবে, ইউনো। ক্যাশ তুমি পেয়ে যাবে, শুধু প্রসেস শুরু করে দাও। শিওর? হ্যাঁ, গ্রেট। এই গত মাসেই তো তুমি এতগুলো টাকা খরচা করলে, এখন আরো টাকা কেন চাইছো? দেখো ডার্লিং, আমি না অংশুলের মা বাবার সঙ্গে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করতে চাই, আর তার জন্য তো একটা বড় ইনভেস্টমেন্ট করতে হবে। দেখো, এই কাজে তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই। এর চাইতে ভালো তুমি আমার কাজটাই দেখো না। আমি আজ পর্যন্ত যা রোজগার করেছি সব নিজের জোরে করেছি। ডার্লিং, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি এই সব বাসনপত্রের ম্যানুফ্যাকচারের কাজ করতে পারবো না। আমি বড় কিছু একটা করতে চাই, অন্যরকম কিছু। কোনো ফালতু কাজের জন্য আমি এক পয়সাও দেব না। দেখো, আমার টাকাটা প্রয়োজন, এখন আমি নিজের জন্য বাঁচতে চাই। একটা কথা বলো শেফালি, আমি আজ পর্যন্ত কাদের জন্য বেঁচে আছি? আমি যা টাকা রোজগার করেছি সেটা কাদের জন্য খরচা করেছি? দেখো, তোমার এই ইমোশনাল কথা আমি শুনতে চাই না। আমার টাকা লাগবে যখন তুমি দেবে, আর যদি তুমি না দাও
তাহলে তুমি ভাবতেও পারছো না যে আমি কি করতে পারি। ঠিক বলেছো তুমি, যে আমি ভাবতেই পারি না তুমি আরো কত নিচে নামতে পারো। তাই তুমি যা কিছু করো না কেন, আমার তাতে কোনো দুঃখ হবে না। কেশব বাবু, আপনি আমাদের সঙ্গে চলুন। কেন, কি হয়েছে? চলুন। আরে কি হয়েছে শেফালি? আরে এ কি হয়েছে তোমার? হাট! সব কাণ্ড করে এবার জিজ্ঞেস করছে কি হয়েছে। ইন্সপেক্টর, এই লোকটা আমার দিদির জীবন অতিষ্ঠ করে তুলেছে। বিয়ের দিন থেকে মারছে। আমার দিদি একদিন চুপ ছিল কারণ ওর মেয়ের বিয়ে হয়নি, আর আমি সহ্য করতে পারছি না স্যার। এবার আমি কিছু করে ফেলবো। প্লিজ আপনি ওকে গ্রেপ্তার করুন, নিয়ে যান ওকে এখান থেকে। আরে নরেশ, তুমি কি বলছো? মহিলাদের গায়ে হাত দিতে আপনার লজ্জা করে না? ডোমেস্টিক ভায়োলেন্সের কেসে জেলে যেতে পারেন। চলুন থানায়। না ইন্সপেক্টর স্যার, দাঁড়ান, ওকে কোথাও নিয়ে যাবেন না। ওর প্রতি আমার কোনো অভিযোগ নেই। দিদি, তুমি কাকে বাঁচাতে চাইছো? খবরদার, খবরদার আমার সংসারে যদি তুই মাথা গলিয়েছিস। এটা জানা সত্ত্বেও যে এই লোকটা তোমায় রোজ মারছে। যাই হোক না কেন, সেটা আমাদের ব্যাপার। তোর মাথা গলানোর কোনো অধিকার নেই। প্লিজ, আমি হাত জোর করে বলছি, প্লিজ আমার সমস্যা আর বাড়াস না তুই। যা তুই এখান থেকে, যা প্লিজ, যা যা না, বলছি তো আমি। ম্যাডাম, পরিষ্কার দেখতে পাচ্ছি আপনার গায়ে হাত তোলা হয়েছে। অভিযোগ করতে পিছপা হবেন না। প্লিজ বলুন কি হয়েছিল। না ইন্সপেক্টর স্যার, তেমন কিছু না। আসলে কি হয়েছে, আমি বাথরুমে পড়ে গিয়েছিলাম। যে আঘাতগুলো দেখছেন সেগুলো পড়ে যাওয়ার জন্যই হয়েছে, অন্য আর কিচ্ছু না। আমার ওর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আপনি প্লিজ চলে যান। আমি ওর বিরুদ্ধে কোনো রিপোর্ট লেখাতে চাই না। কেশব বাবু, আজ ওনার জন্য আপনাকে ছেড়ে দিচ্ছি। বাকিটা ভেবে দেখুন। চলুন। দেখলে তো তুমি আমি ঠিক কি করতে পারি। তাই যে টাকাটা আমি চাইছি ভালো কথায় দিয়ে দাও, না হলে আমি এর থেকেও বড় সারপ্রাইজ দিতে পারি। তুমি এত নিচে নামতে পারো এটা আমি ভাবতেও পারিনি। আর তুমি দেখো শেফালি, তোমাকে এর জন্য একদিন অনেক অনেক পস্তাতে হবে। হুমকি দিচ্ছ? হ্যাঁ, চুপচাপ এতে সাইন করে দাও, না হলে আরেকবার হার্ট অ্যাটাক হলে সহ্য করতে পারবে না। কাম অন। এই নাও, আর যদি চাও পুলিশকে আবার ডাকো, কারণ যার স্ত্রী আর মেয়ে লালসার জন্য তাকেই শেষ করে দিতে চায়, তার জেলে থাকা আর বাড়িতে থাকা এক সমান। এই নাও, আর যদি চাও পুলিশকে আবার ডাকো।
কি হয়েছে দিদি? তোর হাতটা দে। কেন, কি হয়েছে? কি পাগলামি করছো কি? আরে তোমার মাথা কি? দিদি কি করছো কি? আরে এবার শেষ খেলাটা খেলতে হবে। ভালো হয়েছে আপনারা চলে এসেছেন। পেশেন্ট কোথায়? হ্যাঁ, ও ও ওইদিকে আছে, ওই ঘরে। দেখুন না ইন্সপেক্টর স্যার, আমার ভাইকে কিভাবে কামড়ে দিয়েছে দেখুন। এই দেখুন, আর এই জিনিসপত্রগুলো দেখুন কিভাবে ভাঙচুর করেছে। এই দেখুন, এইদিকে। খুব ভালো হয়েছে যে আমার ভাই ঠিক সময় চলে এসেছে, না হলে ও তো আজ আমাকে মেরেই ফেলতো। কি ম্যাডাম, কখনো বলছেন আপনার হাজবেন্ড কিছু করেনি, আবার কখনো বলছেন যে উনি মারধর করেছেন আপনাকে, উনি পাগল। ঠিক আছে, আমরা ওনাকে মেন্টাল অ্যাসাইলামে নিয়ে যাচ্ছি, ডাক্তারই বুঝবেন কি করা উচিত। পাটা খোলো। আমি পাগল নই। আমি পাগল নই, আমি পাগল নই, আমি পাগল নই। আমি পাগল নই, আমি পাগল নই, পাগল নই আমি। দাদা, আমি তোমাকে নিতে এসেছি। ডাক্তার সমস্ত রিপোর্ট দেখেছে, তোমার কিচ্ছু হয়নি, তুমি পাগল নও, তোমাকে নিতে এসেছি। না দাদা, তুমি চলো, তুমি চলো এখান থেকে, ঠিক আছে? তোমার কিচ্ছু হয়নি, ঠিক আছে? চলো। মা, মা, কি হয়েছে? তোমাকে এত তাড়াতাড়ি কি করে ছেড়ে দিল? বসো বসো, ভালো করে বসো। আরে এত তাড়াতাড়ি? তোমাকে তো এখনো দুর্বল মনে হচ্ছে। কারণ ডাক্তার সবকিছু চেক করে বলেছে তোমরা মিথ্যে বলেছো। আমার দাদার কিচ্ছু হয়নি। হাউ ডেয়ার ইউ! আমার বাড়িতে এসে আমাকেই মিথ্যেবাদী বলছো? তোমার লজ্জা করে না? জাস্ট গেট আউট অফ মাই হাউস, গেট আউট রাইট নাও। তোমার সত্যিটা যখন সবার সামনে চলে আসবে, তখন দেখবো কে কাকে বাড়ি থেকে বের করে। শাট আপ! বেরিয়ে যাও এক্ষুনি। নিজের যত্ন নিও দাদা। ওখানে খুব কষ্ট হয়েছে, তাই না? তাই না? আর নিশ্চয়ই যেতে চাও না?
না তো, হুম, আমি যা বলবো তাই করবে। গুড বয়। নরেশ, এই পেপারগুলোতে সাইন করে দাও। এখানে লেখা আছে যে আজকের পর তোমার সব প্রপার্টি, তোমার বিজনেস, তোমার ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু আমার নামে লিখে দিচ্ছ। কাম অন, ডু ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের পর থেকে তোমার সবকিছু আমার। 5 মাসের মধ্যে আমি ইউএস চলে যাব আমার মেয়ে আর জামাইয়ের সঙ্গে, আর তোমার জন্য এখানে একটা ভাড়া বাড়ির ব্যবস্থা করে দেব। কিন্তু মনে রেখো, এর মধ্যে যদি তুমি কোনো চালাকি করার চেষ্টা করেছো বা আমাকে ঠকানোর চেষ্টা করেছো, তাহলে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো, বুঝেছো? আর সবাই এটাই ভাববে যে পাগল হয়ে তুমি নিজেই আত্মহত্যা করেছো। আরে বাবা, আসুন 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 আসুন, যান যান। শোনো, কেশব ইন্ডাস্ট্রিজের নতুন মালকিন হওয়ার জন্য কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কংগ্রাচুলেশনস টু ইউ। গিভ মি হাগ। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এটাই শুধুমাত্র আমার টার্গেট নয়, তুমি তাড়াতাড়ি আমার ইউএস এর ভিসার ব্যবস্থা করো। ডোন্ট ওয়ারি মাদার ইন ল, বাবা অলরেডি তোমার ভিসার কাজকর্ম শুরু করে দিয়েছে। সেসব তো ঠিক আছে, কিন্তু এত বড় খুশির খবরে একটা ছোট্ট করে পার্টি হওয়া তো উচিত, কি তাই তো? ছোট্ট করে, হ্যাঁ? অফকোর্স হবে, হ্যাঁ? উৎসব হবে তো। গোটা শহর এবার জানবে যে কেশব ইন্ডাস্ট্রির মালকিন এখন আমি। চল। যখনই ভিসার ব্যাপারটা মিটে যাবে না, তখন আমি এদের দুজনের সেই অবস্থায় করব যেটা কেশবের করেছিলাম। আমার মনে হচ্ছে এখন আর আমার জীবনের কোনো মানেই নেই। সেই জন্যই আজ আমি আমার জীবনটাকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শেফালি, দীপ্তি, Hello, হাই, কেমন darling. আছো বলো? সো নাইস টু সি তোমাকে ইউ। খুব সুন্দর দেখাচ্ছে। গুড, এন্ড ইউ লুকিং গর্জিয়াস। কনগ্রাচুলেশনস কেশব ইন্ডাস্ট্রি চেয়ারম্যান হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ডার্লিং। চলো Come on, পার্টি let's এনজয় করি। dance. Come on. yeah. কিন্তু আমি এটা ভাবিনি যে কেশব সুসাইড করবে।
মা, আসল কথাটা হলো সবাই জেনে গেছিল যে বাবা পাগল, না হলে তো অকারণেই আমরা ফেঁসে যেতাম। আরে তোমরা এত চিন্তা করছো কেন? পোস্টমর্টেম রিপোর্টে তো সুইসাইডই আসবে। হ্যাঁ, সে তো ঠিকই। তুমি এখানে কেন এসেছো? তোমাকে কিছু দেখাতে এসেছি। পাঁচ ছ মাসের মধ্যে আমি ইউএস চলে যাব আমার মেয়ে, জামাই আর তোমার বিজনেস নিয়ে। আর শোনো, যদি এর মধ্যে তুমি কোনো চালাকি করার চেষ্টা করেছো বা আমাকে ঠকিয়েছো, তাহলে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। সেদিন যখন তোমার বাড়ি থেকে বেরিয়েছি, বেরিয়ে যাও বলছি। ওখানে খুব কষ্ট হয়েছে, তাই না? এখানে লেখা আছে আজকের পর তোমার সব প্রপার্টি, তোমার বিজনেস, তোমার ব্যাংক অ্যাকাউন্ট, তুমি সবকিছু আমার নামে লিখে দেবে। কিন্তু এখান থেকে আর বেঁচে ফিরতে পারবে না তুমি। ঠিক আছে, আমাকেও মেরে ফেলো, কিন্তু তোমার জন্য একটা ভিডিও আছে আমার কাছে, দেখবে না? যখনই ভিসার ব্যাপারটা মিটে যাবে না, তখন আমি এদের দুজনের সেই অবস্থায় করব যেটা কেশবের করেছিলাম। তুই যে এতটা নিচে নামবি আমি কখনো ভাবিও নি। তুই আমাকে এইভাবে ঠকালি, অসভ্য, নির্লজ্জ। তোমার মতো মেয়ের সাথে এরকমই হওয়া উচিত। চুপ করো তুমি, এসব নাটক বন্ধ করো। দাদা আমাকে শেষ সময় একটা মেল করেছিল, সেটা পড়বে না? এমনিতে তো অনেক কিছু লিখেছে দাদা, শুধু এটা শোনো। আমার মৃত্যুর জন্য দায়ী আমার স্ত্রী শেফালি, আমার মেয়ে নেত্রা, নরেশ আর আমার জামাই অংশু। এরা সবাই। এরকম পরিবার যেন ভগবান কাউকে না দেয়। ইউ, খবরদার, আমার গায়ে হাত দেওয়ার চেষ্টাও করবে না। আমি একা আসিনি। ইন্সপেক্টর, আমি দাদার মেলটা পুলিশকে ফরওয়ার্ড করে দিয়েছিলাম। ওর তো মাথা খারাপ ছিল, ওর এসব কথায় কে বিশ্বাস করবে? আমার দাদা পাগল ছিল না, সেটা ডাক্তারের রিপোর্টে প্রমাণিত। না দাদা পাগল ছিল, না কোনো অসুখ ছিল। এসব মিথ্যে। কি মিথ্যে কি সত্যি সেটা পরে বুঝবো। এখন জেলে বসে নিজের ইউএস এর স্বপ্ন পূরণ করো। অ্যারেস্ট করুন সবাইকে। চল। পৃথিবীতে অপরাধ ঘটার সবথেকে বড় কারণ হলো অপরাধীর এই ভাবনা যে সে তার বুদ্ধি এবং শক্তি দিয়ে নিজের অপরাধের সাজা থেকে নিজেকে মুক্ত করবে। নরেশ, অংশুল আর শেফালি তারা সবাই ভেবেছিল যে তারা যেই খেলাটা খেলছিল তাতে তাদের জিত নিশ্চিত। তারা এমন একজন মানুষের প্রতি অন্যায় করছিল যে সারা জীবন তাদের সাহায্য করেছে, তাদের সারা জীবন ভালোবেসেছে আর তাদের প্রতি নিজের দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করেছিল। এই অধিকার প্রত্যেকের আছে যে তারা নিজেদের স্বপ্নকে সফল করবে, কিন্তু তার জন্য সঠিক রাস্তা আর প্রবল পরিশ্রমের প্রয়োজন হয়। শেফালি, নরেশ আর অংশুল এমন রাস্তায় এগিয়ে গিয়েছিল যেটা ভুল রাস্তা ছিল। কেশবেরও আত্মহত্যা করা উচিত হয়নি, বরং তার সমস্ত দোষীদের সাজা দেবার রাস্তার পথে যাওয়া উচিত ছিল, যা সে কোনোভাবেই করেনি। পুলিশের তদন্তের ফলে ঋষভের হত্যার আসল কারণ সামনে চলে আসে। আদালত নরেশ, শেফালি আর অংশুলকে কেশবের আত্মহত্যার জন্য দায়ী করেছিল। নরেশ আর অংশুলকে
ঋষভের হত্যাকারী হিসাবে চিহ্নিত করা হয়। আজকে এরা প্রত্যেকেই জেলের গড়াদের পেছনে আছে। এরই সাথে সাথে আমি অমিত পাচৌরি আজকের এই গল্প নিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো সত্যি অথচ অন্যায় ঘটনাকে সঙ্গে করে। ততদিন মাথায় রাখবেন, অন্যায়ের থেকে বাঁচতে চাইলে অ্যালার্ট থাকুন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।